রাজনীতি বনাম প্রেমনীতি। মাহরিন তৃণ। পর্ব ০৩। সময় বেলা রাত ১:৩৫ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস শেষ হয়েছে মাত্র। এখন বাদ রয়েছে একটা মাত্র কুইজ, এরপরেই ছুটি। জাহাঙ্গীর আলম স্যারের ক্লাসে আসতে কিছুটা সময় হাতে রয়েছে বিধায় শেহরিন নিজের করা নোটটায় আরও একবার চোখ বুলিয়ে নেয় গভীর মনোযোগে। হাই শেহরিন। খাতা হতে দৃষ্টি তুলে উপরে তাকায় শেহরিন। ২-৩ ক্লাসমেটকে হঠাৎ তার সম্মুখে একসঙ্গে দেখে ভ্রু কুঞ্চিত হলেও পর মুহূর্তে সে মুখে মৃদু হাসি টেনে বলে, হ্যালো এভরিবডি। তুর্না এগিয়ে এসে শেহরিনের পাশটায় বসে কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তোমার করা নোট? হ্যাঁ। একটু দেখতে পারি? শিওর প্লিজ। তুর্না শেহরিনের থেকে নোটটা নিয়ে কয়েক পৃষ্ঠা উল্ট পালট করে দেখে। গোছানো হাতে সুস্পষ্ট সব লেখা। প্রত্যেকটা লেকচারের মূল বিষয়গুলো সুন্দর করে পয়েন্ট আকারে লিখে রেখেছে সে। তুর্নার সাথে আসা আনিকা বর্ষাও বেশ অবাক হয় নোট দেখে। বাহ! অর্ক, নিশি, জায়ান ওরা তো দেখছি সত্যিই বলেছে। তোমার করা নোট আসলেই চমৎকার। এত সাজিয়ে গুছিয়ে তো আমাদের কখনো করাই হয় না। আমি জাস্ট স্পিচলেস দোস্ত। এনিওয়ে, আমরা কি একটু নোটটা পেতে পারি শেহরিন? যদি তুমি কিছু মনে না করো। আসলে আমরা কেউই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ক্লাসটা ঠিক মতো করতে পারিনি। উই আর ফ্রেন্ডস তুর্না। দেয়ার ইজ নো নিড টু শো সো মাচ কার্টেসি। প্লিজ টেক ইট। তুমি খুব ভালো মেয়ে শেহরিন। শেহরিন স্বতঃস্ফূর্ত হাসে। ধীর কণ্ঠে বলে, ইটস ওকে। কুইজের সময় আসে। আজকের কুইজের ফরম্যাট শর্ট অ্যান্সার কোয়েশ্চন এবং বিষয়বস্তু লিনিয়ার অ্যালজেব্রা ও ডিফারেন্সিয়াল ইকুয়েশন। জাহাঙ্গীর আলম স্যার কাটায় কাটায় ২০ মিনিট ধরে কুইজ নেন। এর মাঝে সবাই একটু আকটু কারচুপি করলেও শেহরিন নিজস্বতায় সম্পূর্ণ করে পুরোটা। অবশ্য তার কথা বলার খুব একটা মানুষও নেই, যার সঙ্গে লুকিয়ে ছাপিয়ে একটু ডিসকাস করবে। প্রথম বর্ষের ৬ মাস পার হচ্ছে। এর মধ্যে এক ঋতমার সাথে তার হয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। একে অপরকে মোটামুটি ভালো ফ্রেন্ড হিসেবেই স্বীকৃতি দিয়েছে। এছাড়া উল্লেখ করার মতো কোনো ফ্রেন্ড নেই তার। দুঃখজনক হলেও বিষয়টা সত্যি। কেননা এবার তাদের সেশনে যারা সিভিল বিভাগে রয়েছে ৯০% চট্টগ্রাম বা তার আশেপাশেই। দূর বলতে শেহরিন সহ হাত গোনা কয়েকজন মাত্র। লোকালদের সব ক্ষেত্রেই দাপট থাকে বেশি। পরিচিতি, আলাদা ট্যাগ, বন্ধুমহল ওদের নিয়ন্ত্রণে থাকে। নতুনদের এক্ষেত্রে কষ্ট হয় মানিয়ে নিতে। সহজে তাদের দলবদ্ধ কলোনিতে নিজেদেরকে মেলে ধরার সুযোগ মেলে না। তবুও বাকি কয়েকজনের মধ্যে শেহরিন কিছুটা পরিচিতি পেয়েছে শুধুমাত্র ভালো পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলামে অ্যাক্টিভ বলে। কুইজ শেষে ব্যাগ নিয়ে বের হয় ক্লাসরুম থেকে শেহরিন। আজকে কেন যেন খুব বেশি একা লাগছে নিজেকে। হয়তো ঋতমা আসেনি এজন্য। এই মেয়েটা যেদিন না আসে সেদিন তার কাছে সবকিছু অন্ধকার, অচেনা লাগে। একাডেমিক বিল্ডিং পার হয়ে কিছুটা দূর যেতেই ব্যাগ হতে সাইলেন্ট করে রাখা ফোন ভাইব্রেট করে। কম্পনরত আওয়াজে শেহরিন হাঁটার গতি কমিয়ে ফোন রিসিভ করে। একমাত্র বাবা ছাড়া এই মুহূর্তে অবশ্য তাকে ফোন দেওয়ার কেউ নেই। দুপুরের খাবারের খোঁজ নিতে সে যে ফোন করবে এটা শেহরিন আগে থেকেই জানত। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুমুস সালাম। কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায়? বাসায় ফেরোনি এখনো? শেহরিন কিছুটা হেঁটে শহীদ মিনার প্রাঙ্গণে এসে বসে। মধ্যে দুপুর সময় হওয়াতে এদিকটায় মানুষের আনাগোনা খুব কম। নিরিবিলিতে কিছুক্ষণ বাবার সাথে ভাব প্রকাশ না করলে তার দিন কাটবে না। ক্যাম্পাসেই বাবা। কুইজ ছিল জন্য আজকে একটু লেট হয়েছে। ওহ আচ্ছা আচ্ছা। বাবা। জি মা। শেহরিন কিক্ষণ চুপ হয়ে যায়। অতঃপর অদূর পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিমজ্জিত স্বরে বলে, ভার্সিটিতে কেউ কারো বন্ধু হয় না কথাটা কি সত্যি?
রিজওয়ান সাহেব বাসায় ফেরা মুহূর্তে গাড়িতে বসা অবস্থায় মৃদু হাসেন। স্নেহময় কণ্ঠে বলেন, ঋতুমা তোমার বন্ধু নয়? হু, তাহলে? ও ছাড়া আর কেউ নেই। হয়ে যাবে মা, কেবল তো শুরু। দরকার হলে তুমি সবার সঙ্গে মিশবে, কথা বলবে, নিজ হতে ফ্রেন্ডশিপ করবে। আমি চাই বাবা। বাট ওরা কেউ রেসপন্স করে না। ওদের সবারই আলাদা একটা সার্কেল রয়েছে, কেউ সংযোজন করে না সেখানে কাউকে। ঠিক আছে, তাহলে তোমরা যারা বাদবাকি রয়েছ তারা মিলে একটা সার্কেল করো। অচেনা সার্কেল? হা হা। শেহরিন বাম হাতের নখ খুঁটে ভারী মুখ করে বলে, ঋতুমা অতি শীঘ্রই আমেরিকা চলে যাচ্ছে বাবা, ফুল ফ্যামিলি সহ। ওদের অলরেডি ভিসা হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? হ্যাঁ। আমি এখন আরও একা হয়ে যাব। আমার ভালো লাগছে না। সাবরিনা শেহরিন অনিভাকে কি ডিপার্টমেন্টের কেউ চেনে না? চেনে। তাহলে? চেনা আর বন্ধুত্বের মধ্যে বিস্তর ফারাক বাবা। ঋতুমা ছাড়া ক্লাসের সবাই আমাকে নোটের কারণে চেনে। ওদের কাছে আমার চেয়ে আমার নোটটা বেশি পরিচিতি পায়। রিজওয়ান সাহেব বাসায় প্রবেশ করতে করতে বলেন, ভেরি গুড। তাহলে মন খারাপ করছো কেন? মানুষকে মানুষ চেনে কর্মের মাধ্যমে। আর বন্ধুত্ব? ভার্সিটি লাইফে এই ৫-৬টা মাসে এসেই বুঝেছি একা চলা সম্ভব নয়। তোমার কেমন ফ্রেন্ড দরকার সেটা বলো। যার সঙ্গে ক্যাম্পাসে একটু আড্ডা দিবে, ঘোরাঘুরি করবে, সকল বিষয় নিয়ে প্রাণখোলা ডিসকাস করবে, ঘুরবে, তাই তো? হু, ওকে। দ্যাট মিন্স একটা টাইট ফ্রেন্ডশিপ তুমি চাইছ। ইউ নো শেহরিন, একটা টাইট বন্ধন গড়ে উঠতে কত সময় লাগে? লং টাইম। ইয়েস, লং টাইম। তাহলে তুমি জাস্ট ৫-৬ মাসে এসে সম্পূর্ণ অচেনা পরিবেশে কিভাবে আশা করছে সেটা? বরং আমি তো বলবো তুমি লাকি, কারণ ঋতুমাকে মাত্র কয়েকদিনের পরিচয় ওর সাথে সুন্দর বন্ডিং তৈরি করে সক্ষম হয়েছিলে। এটা অনেকেই পারে না। এফোর্টটা আমারই বেশি ছিল বাবা। যদিও ঋতুমা খুবই ভালো একটা মেয়ে। আচ্ছা, আমার কথা শোনো। তুমি কি এটা নিয়ে খুব বেশি মন খারাপ করে আছো? শেহরিন ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলে, খুব বেশি নয়, তবে একটু তো। ওকে, দ্যাটস ফাইন। এটুকু থাকতেই হবে। এনি টিপস? রিজওয়ান সাহেব শান্ত কণ্ঠে বলেন, মা। জি বাবা। জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব নিজেকে দাও, এরপরে আপনজন। বন্ধুত্বের রংবদল ঘটে, মানুষ পরিবর্তন হয়। তুমি যাকে খুব কাছের বলে মনে করবে তার একটুখানি খারাপ তোমাকে ভীষণ কষ্ট দিবে। তার চেয়ে বরং সবাইকে বন্ধু ভাবো। ভার্সিটিতে সবাইকে সমানভাবে দেখো। তোমার ফুচকা খেতে মনে চাইল, যে কোনো একজনকে বলে দেখো, নিশ্চয়ই যাবে। তোমার পড়া নিয়ে কোনো সমস্যা হলো, ১০০০ জনের মধ্যে একজন থাকবে যে কিনা তোমাকে একটু হলেও সাহায্য করবে। তুমি এতটুকুতেই সন্তুষ্ট থাকো। তুমি মানুষের থেকে নিজের চাহিদা কমাও। যত চাহিদা কমিয়ে রাখবে সেটা তত তোমাকে প্রশান্তি এনে দিবে। তখন একটুখানি ভালো তোমার কাছে বিশাল ভালো মনে হবে। মূলত ভার্সিটি লাইফে স্পেসিফিক শব্দটা এনো না, আর নিজেকে সর্বস্থায় পজিটিভ রাখার চেষ্টা করবে। কারণ এই ৪টা বছর কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। এই যে এখন খারাপ লাগছে তোমার, ঋতুমা চলে যাওয়ার মিনিমাম ১ মাস পর তুমি আমাকে এই কথাটা আর বলতে পারবে না। তোমার মনেই আসবে না, কারণ তুমি একাকিত্বে থাকলে সেটাতেই অভ্যস্ত হয়ে পড়বে। আমরা মানুষেরা কোনো কিছু ফেস করার আগে প্রচুর ভয় পাই, কিন্তু দিনশেষে সেটার মধ্যে দিয়ে যখন যাই তখন আর ভয় করে না। এটা সৃষ্টিকর্তা হতে প্রদত্ত একটা ক্ষমতা। এনিওয়ে, এর চেয়ে বরং সৃষ্টিকর্তার কাছে প্রে করো তোমার লাইফ পার্টনার যে হবে সে যেন ফ্রেন্ডলি হয়। লাইফ পার্টনার বেস্ট ফ্রেন্ড হলে আর কি চাই? তখন না হয় কষ্ট উগরে সবাইকে বলবে হু আর ইউ। শেহরিন বাবার কথায় হেসে ওঠে।
মনের মধ্যে জমানো মেঘ কেটে রোদ বের হয়ে যায় এক নিমিষেই। নিজের মধ্যে আত্মবিশ্বাস সে ফিরিয়ে আনে। একাই চলবে সে, তবে একা চলার পথে কেউ বন্ধু হতে চাইলে মানা করবে না। সবাই তার ফ্রেন্ড। বাবা আর তোমাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে না। একটা মানুষকে এত ধন্যবাদ দেওয়া যায় বলো? রিজওয়ান সাহেব শব্দ করে হেসে ওঠেন। সন্তুষ্টচিত্তে বলেন, আমার মায়ের থেকে ধন্যবাদ শুনতে শুনতে আমিও টায়ার্ড হয়ে গিয়েছি। কোনোভাবে কি এই ফর্মাল কার্টেসি বন্ধ করা যায় না? না বলেও তো উপায় পাই না বাবা। তোমার কাছে যে আমি চির ঋণী। ঋণ শোধ করার একটা উপায় আছে। শেহরিন হাত ঘড়িতে সময় দেখে উঠে পড়ে। হাঁটা পথে শুধায়, কি সেটা? এটা পরে বলবো। এখন অনেক সময় পার হয়ে গিয়েছে। দ্রুত বাসায় যাও, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। আর কোনো কথা নয়। তুমি লাঞ্চ করেছ? আমার মায়ের সাথে করব। ওহো বাবা, দাঁড়াও, আমি এক্ষুনি বাসায় ফিরছি। সাবধানে। বলা নেই কওয়া নেই, এক পশলা বৃষ্টি বয়ে যায় বিকাল বেলায়। সারা দুপুর মন ভার করে থাকা মেঘ বিকেলে এসে রাত ঝেড়েছে শহরের বুকে। অতপর স্বচ্ছ ঝকঝকে আকাশ পরিষ্কার হয়ে উঠতেই দেখা মেলে রংধনুর 7 রাঙা রং। কি মায়ামো, কি অপরূপ দেখতে! তাকালেই যেন মন ভালো হয়ে যায়। সদ্য স্নান সেরে উঠা গাছপালাগুলো চকচক করছে। পাতার ভাঁজে 1 ফোঁটা 2 ফোঁটা করে টুবুর টাবুর করে পানি পড়ছে সমানতালে। বৃষ্টি ভেজা দুপুরে একটা সুন্দর ভাত ঘুম দিয়ে উঠে শেহরিন। হাত পা মুছিয়ে এপাশ ওপাশ করে সে তার গভীর ঘুমের রেশ কাটায়। ফোনটা হাতে নিয়ে এক দৃষ্টিতে সময়ের দিকে তাকিয়ে থাকে কতক্ষণ। বিকেল 5টা 47 মিনিট। 6:30টার দিকে বের হতে হবে। যদিও বিন্দুমাত্র ইচ্ছা ছিল না তার এই বের হওয়ার প্রতি। আরও একটু লম্বা ঘুমের ইচ্ছে ছিল ব্যাপক। কিন্তু বিধিবাম। মামার অফিস সহকারীর বিয়ে। ফুল ফ্যামিলি নিমন্ত্রণের পাল্লায় পড়েছে। মামা অলরেডি তাকে 2-3 বার ওয়ার্নিংও দিয়ে গিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে রেডি হতে। এরপরেও না হলে ভীষণ রাগ করবে। তোরাক করে লাফ দিয়ে উঠে সে। হাত খোপা করে চুলটা কোনোমতে বেঁধে 4 পাল্লার কাঠের আলমারি খুলে 2 হাত কোমরে চেপে ভাবতে থাকে কোন রঙের শাড়িটা আজ পরবে সে। পার্পল অর বটল গ্রিন? দুটো শাড়ি বের করে শেহরিন কালার চুজ করতে অনেকটা সময় নেয়। গায়ের সাথে ধরে আয়না এদিক সেদিকে নানান কায়দা করে অবশেষে মনস্থির করে বটল গ্রিনটাই পরবে। সবুজ সবকিছুই তার প্রিয়। আর আজকে বৃষ্টি ভেজা দিনে এটা একটু বেশিই ফুটে উঠবে। ফ্রেশ হয়ে এসে দক্ষ হাতে শাড়িটা পরে নেয় সে। সুন্দর সিল্ক শাড়িটার আঁচলে আর পারে সোনালি সুতোর মোটিফে কাজ করা আম পাতা আর ফুলের নকশা। অনিভা, জি মামি। হলো তোমার? হয়ে এসেছে। শেহরিন তড়িঘড়ি করে কানে একজোড়া ঝুমকা পরে নেয়। চোখের নিচে হালকা কাজল টেনে চুলগুলো আছড়ে ছেড়ে দেয় পিঠ বরাবর। হাতে ঘড়িটা পরে সে ফোন নিয়ে বের হয়ে যায় গন্তব্যের উদ্দেশ্য। এটা কি অনিভা আপু? খারাপ লাগছে? মোটেও নয়। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, আমি তো চোখই ফেরাতে পারছি না। ওরে বাবা, তাই? মুমুর প্রশংসা বাণীতে শাহিদা বেগম গাড়িতে উঠা মুহূর্তে শেহরিনের দিকে এক পলক তাকায়। ধীর স্বরে বলে, আসলেই সুন্দর লাগছে তোমাকে। মাঝে মধ্যে শাড়ি পরলেও তো পারো। শেহরিনের গাড়ির দরজা খুলতে গিয়ে হাত থেমে যায়। স্তব্ধ চোখে তাকায় সে মামির দিকে। মুখটা পরিস্থিতিভেদে শুধু হা হয় না। মামি তাকে প্রশংসা করল? মামি? এটাও হতে পারে? আল্লাহ, সূর্য আজকে কোন দিকে অস্ত যাচ্ছে? অনিভা আপু, কি হলো? না, কিছু না। শেহরিনের মন এক লহমায় ফুরফুরে হয়ে যায়। এই যে মামির কাছে পাওয়া ছোট্ট প্রশংসা তাকে বিশ্ব সুন্দরীর ন্যায় অনুভূতি জাগাচ্ছে। আজ প্রথম মনে হচ্ছে সে সুন্দর।
মনে মনে ঠিক করে বাসায় গিয়ে সে শতবার আয়না দেখবে। লজ্জায় লাল নীল হবে। মামি তাকে সুন্দর বলেছে মানে সত্যি সুন্দর লাগছে দেখতে। ইস, বের হওয়ার সময় কেন একটাবার নিজেকে আবারও আয়না দেখল না সে। এশিয়ান হাইওয়ে, সন্ধ্যা 7টা। বৃষ্টিভেজা ঝকঝকে বিকাল ছেড়ে সন্ধ্যা নেমেছে ধরণীতলে। একটু গাঢ় নজর বুলালেই দেখে যাবে আকাশে ফের কালো মেঘের করাত দাঁত, যার কারণে হাইওয়ের দুপাশে সোডিয়াম লাইটগুলোর আলো দেখাচ্ছে বিষণ্ণ হলুদ। নিথর পাহাড়গুলো চুপিসারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অদূর পানে। ক্ষীয়মান বাতাসে মিশে ধুলো আর যানবাহনে পোড়া ডিজেলের গন্ধ। বন্দর নগরীর ব্যস্ত হাইওয়ে কাঁপিয়ে একের পর এক গাড়ি ছুটে চলেছে বুলেটের গতিতে। হেডলাইটের সাদা ঝলকানি রাস্তার কালো অ্যাসফাল্টে আঁকড়ে ধরে আছে কঠিনভাবে। এশিয়ান হাইওয়ের এক কোণে দাঁড়িয়ে আছে একটা সাদা প্রাইভেট কার। নিশ্চুপ নিস্তব্ধ তার চারিপাশ। জানালায় টিন্টেড গ্লাস ভিতরের অংশকে করছে অন্ধকার, যার কারণে বোঝা দায় অভ্যন্তরে বসা মানুষটার অভিব্যক্তি। সময় বায়ে 2 জন সচিত্তে এগিয়ে এসে নক করে মৃদুভাবে। গ্লাস নেমে যায় সঙ্গে সঙ্গে। স্যার এসেছে। গাড়ির দরজা খুলে পা রাখে সান্নিধ্য। প্রশস্ত কাঁধ আর কঠোর চোয়ালে টানটান হয়ে দাঁড়ায় সে জনৈক ব্যক্তির সামনে। হাত দ্বারা ইশারা করে আসিফ এবং রিমনকে পিছনে চলে যাওয়ার নির্দেশ দেয়। ভালো লাগছে আপনাকে দেখে। দেখুন এমপি সাহেব এখানে। আমি আমার কাজ ফেলে এখানে আসিনি আপনার কথা শুনতে। আমি এসেছি আমার কথা আপনাকে শোনাতে। শাহমাত সাহেব সান্নিধ্যের কথায় নিজের কথা থামিয়ে ফেলে ধারালো চোখে দৃষ্টি স্থাপন করিয়ে বলে, জি বলুন। আপনি কি চান আজকে এই রাত আপনার জীবনে শেষ রাত হোক? ভয় দেখাচ্ছেন এমপি সাহেব? ভয় পান না আপনি? না। সান্নিধ্য সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে ধীরে ধীরে তাদের মধ্যেকার শেষ দূরত্বটুকু ঘুচায়। পেশিবহুল হাতের শিরা ফুলে উঠে তার ক্রোধের অনলে পুড়ে। তীক্ষ্ণ জবানে উচ্চারণ করে, পূর্বকোণ পত্রিকা অফিসের হলুদ সাংবাদিকদের ম্যানেজার শাহমাত সর্দার, যিনি কিনা এমপি সান্নিধ্য শাহজাদ খানের বিরুদ্ধে দুর্নীতির নীল নকশা তৈরির খবর ছাপানোর নির্দেশ দিয়েছে। আজ রাত 11টায় 2421টা পত্রিকা ছাপানো হবে, তাই তো? দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোতেও প্রকাশ পাবে। শাহমাত সাহেব মুখ খোলার আগেই শক্ত হাতে তার গলা চেপে গাড়ির উপর এনে মাথা ঠেকায় সান্নিধ্য। শত্রু পক্ষকে আঘাত করার সময় সে বরাবরের ন্যায় হয়ে যায় শান্ত, তবে তার চোখে ছোটে স্ফুলিঙ্গের বিস্ফোরণ। আমি ভালো মানুষের জন্য ভালো কাজ করি, খারাপ মানুষের জন্য খারাপ কাজ করি। আমাকে ডুবানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল শাহমাত। তোমাকে বারে বারে বাঁচার সুযোগ এই এমপি দিবে না। একদম গলার রগ টেনে বের করে আনবে। ছাড় কুত্তার বা ও চা। এমপি হয়ে বাহাদুরি। সান্নিধ্য গলা চেপে টেনে তুলে সরাসরি আছাড় মারে গাড়ির সম্মুখে। পরপর 2-3বার বের্ধক আছাড়ে শাহমাতের নাকমুখ থেতলে গিয়ে রক্ত ছড়িয়ে পড়ে। রক্তাক্ত হয়ে উঠে সাদা গাড়িটা। মুখ দিয়ে গোঙানির আওয়াজ বের হয়। স্তিমিত নেত্রে সামনে দাঁড়ানো ঠান্ডা মেজাজরূপী ভয়ঙ্কর মানুষটাকে দেখে সে, আমাকে খেপাতে এসো না শাহমাত। একদম কলিজা ফুঁড়ে গুলি চালিয়ে দিতে আমার কনিষ্ঠ আঙুলও কাঁপবে না। তোমাকে মারলে আবর্জনা নাম্বার 6 দূর হবে, আর টার্গেটে তুমিই থাকবে। ক্ষমতা? সান্নিধ্য পকেট হতে পিস্তল বের করে জ্বলন্ত চোখে তাকায় শাহমাতের দিকে। ঠোঁটের কোণে যৎসামান্য হাসি ঝুলিয়ে পিস্তলের বেয়োনেট দিয়ে শাহমাতের গালে আঁচড় কাটে। রক্তের ফোঁটা ঝরে সঙ্গে সঙ্গে। ইয়েস পাওয়ার। এই 5 বছর চট্টগ্রাম শহর একদম রাজত্ব করে যাব। শাহমাতের শরীর রক্তে ভিজে উঠে। পিছন হতে আসিফ এসে সম্ভ্রমস্বরে বলে, স্যার ক্রসফায়ার করে দিন ডিরেক্ট। বাকিটা আমরা সামলে নিচ্ছি। লৌহ ধাতব বস্তুটি শাহমাতের পেট বরাবর চলে আসে। ট্রিগারে আঙুলের ভর পড়ে। শাহমাত অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে দেখে সান্নিধ্যকে।
কল্পনাতেও ভাবতে পারিনি এই পুরুষটার শান্ত রূপের আড়ালে কতটা নিষ্ঠুর প্রতিচ্ছবি আঁকা। হাইওয়ের মাঝে এই পাবলিক স্থানেও যার কোনো ভয় ডর নেই, নির্দ্বিধায় ক্রস ফায়ারের মতো কঠিন জিনিসের দিকে কিভাবে অগ্রসর হচ্ছে সে। কিন্তু নিয়তি বোধহয় আজ শাহমাতের সঙ্গে ছিল। জ্বলন্ত এমপি সাহেবকে নিস্তেজিত করতে হুট করে আগমন ঘটে এক প্রাণোচ্ছল রমণীর। রাতের অন্ধকারে পিছন হতে একখানা কালো রঙের গাড়ি আলো ফুরে এসে তাদের পাশ কেটে চলে যায়, গিয়ে থামে একদম তাদের গাড়ি হতে মাত্র কয়েক হাত দূরে। আর একটুখানি পথ সামনেই কমিউনিটি সেন্টার, এখানেই শেষ হতে হলো। মোজাম্মেল একটু চেক করবে না এখানে কোথায় ফুয়েল স্টেশন? শফিউল সাহেব গাড়ি হতে নামতে নামতে বলেন, এখানে আর ফুয়েল স্টেশন খুঁজে লাভ নেই, নেমে পড়ো সবাই, জাস্ট একটুখানি হাঁটা পথ, পারবে না তোমরা? সবার মাঝ হতে শেহরিন আরও উচ্ছ্বসিত কণ্ঠ ঠেলে বলে, 100 বার পারব। একে একে গাড়ি হতে নেমে আসে মিসেস শাহিদা, মুমু এবং আরশ। সর্বশেষে শাড়ির কুচি সামলে ধীর গতিতে পিছালা রাস্তায় পা রাখে শেহরিন। বয়ে চলা মৃদুমন্দ হাওয়ার গতি তার শাড়ির আঁচল দুলিয়ে তোলে। মুখের উপর অবাধে বিচরণ করে এলোমেলো চুলগুলো। মুখে তার মিষ্টি হাসি, কাজল টানা চোখে উচ্ছ্বাসতা। আর এতেই চক্ষুস্থির হয়ে যায় তার হতে কয়েক কদম দূরে দাঁড়ানো নেতা সাহেবের। রমণীর মিষ্টি হাসি এসে সরাসরি লাগে তার বুকের বাপাশে। ক্রুব্ধ নয়নজোড়া ফু দিয়ে নেভানো বাতির ন্যায় দপ করে নিভে যায় তার। বদলে নেমে আসে একরাশ শীতলতা। শাহমাতের পেটে চেপে ধরা পিস্তল শিথিল হয়ে আসে। সেই সাথে শিথিল হয়ে আসে তার ট্রিগারে চাপ দেওয়া আঙুল। রিমন স্যারের মুখরেখা দেখে অবাক হয়ে যায়। এতটা মগ্ন দৃষ্টিতে আজ পর্যন্ত সে কখনোই তার স্যারকে কোনো রমণীর দিকে তাকাতে দেখেনি। স্যার, এই সেই মেয়ে যে বলেছিল আপনি কবিতা আবৃত্তি করেন সেদিন রাস্তায়? আজকে সকালেও বলেছে। জি স্যার। সান্নিধ্যের হুঁশ ফেরে। শাহমাতকে ছুঁড়ে ফেলে বলে, কিছু না, ওকে নিয়ে যাও। স্যার, এনকাউন্টার? না, এবারের মতো মাফ করে দিলাম। স্যার, যেটা বলেছি সেটা করো। আসিফ রিমন আর দ্বিরুক্তি না করে টেনে তুলে শাহমাতকে হাইওয়ের নিচ দিকে নিয়ে যায়। তবে এমপি সাহেব তার জায়গা হতে এক পা নড়ে না। শেহরিনের এক ঝলক প্রাণোচ্ছলতা তাকে কুপোকাত করে দেয় ভিতরে হতে। অশান্ত মন তার ছটফট করতে থাকে। সমস্ত কাঠিন্যতা ধুয়ে মুছে যায় বর্ষার জলে। রাস্তা পার হতে পারবে? এটা তো খুব ইজি। মোটেও ইজি নয়, এটা হাইওয়ে। দেখছ না পাশ হতে কিভাবে গাড়ি যাচ্ছে আসছে। মামির কথায় শেহরিন একপাশ তাকিয়ে অপর পাশে ফিরে চায়। কিন্তু গাড়ির দিকে চোখ না গিয়ে তার চোখ যায় সরাসরি সেই পুরুষটার দিকে, যে কিনা নিঃসংকোচ চাহনি মিলে তাকিয়ে আছে তার দিকে এক ধ্যানে। শেহরিনের ভ্রুদয় বাঁকা হয়ে আসে। এমপি ব্যাটা না ওটা? অনিভা, আসো। শেহরিন চোখ সরিয়ে আনে। মামার তত্ত্বাবধানে সবাই মিলে সাবধানে রাস্তা পাড়ি দেয়। কমিউনিটি সেন্টারে ঢোকা মুহূর্তে কপাল ভাঁজ করে আরও একবার অদূর ফিরে তাকায় সে। আর তার তাকানোর সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি সরিয়ে নিজেকে আড়াল করে নেয় সান্নিধ্য। গাড়িতে উঠা মুহূর্তে হাত কোমরে চেপে লম্বা লম্বা শ্বাস টেনে নেয় মাটির দিকে তাকিয়ে সে। শান্ত কণ্ঠ ঠিকরে বলে, আশ্চর্য, এরকম লাগছে কেন আমার? সুখনিবাস, রাত 10টা। সান্নিধ্য, বলো, কালকে একটু সময় দিতে পারবে? সান্নিধ্য খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকায়। নাজনীন বেগমের কণ্ঠে জোরতার সঙ্গে এলোমেলো চাহনি দেখে সে কিছুটা আন্দাজ করে নেয় নিজের মতো করে। কণ্ঠ শান্ত রেখে জবাব দেয়, কারণটা কালকেই বলতে চাচ্ছি, তুমি শুধু একটু সময়টা ম্যানেজ করো। সানি, কালকে তোমার পানি আসবে। পানি? পানি? তাসিন চুপ। বেশি কথা বলো তুমি। তাসিন মায়ের ধমকে দাঁত কেলিয়ে অতঃপর মুখ চেপে ধরে।
তিথি শাশুড়ি মায়ের সঙ্গে চক্ষু বিনিময় করে অসহায় মুখ করে বলে, এই ছেলেটাকে নিয়ে আর পারি না আমি সত্যি। কে আসছে কালকে ভাবি? তিথি সবজির বোলটা হাতে নিয়ে সান্নিধ্যের কাছে এসে দাঁড়ায়। জোরপূর্বক মুখে হাসি টেনে আমতা আমতা স্বরে বলে, গেস্ট আসবে, একটু সবজি দেই। না। কোন গেস্ট? কোন গেস্ট? গেস্টই, যে কোনো গেস্ট। তোমার এত কিছু শুনতে হবে না, শুধুমাত্র সময়টা একটু বের করো। সান্নিধ্যের কপালে মিলিয়ে যাওয়া শিরাগুলো ধীরে ধীরে জাগ্রত হয়। ভ্রুদয় বাঁকা হতেই পাশ হতে শাহজাহান খান বিরক্ত স্বরে বলেন, এত ভনিতা করছো কেন তোমরা? সরাসরি বলতে কি হচ্ছে, রাজ্জাক ভাই সাথে তার পরিবার আসছে। রাজ্জাক আঙ্কেল হঠাৎ? শাহজাহান সাহেব খেতে খেতে ভারী কণ্ঠে জবাব দেন, উনারা পাকা কথা সারতে চায় সান্নিধ্য। আশা করি আমরা এবার তাদেরকে পাকা কথা ইনশিওর করতে পারব। তাই তো আমার কাজের ভীষণ চাপ বাবা, খেতে বসেও হাজারটা কল কেটে দিতে হচ্ছে। এই মুহূর্তে কাঁচা কথা পাকা কথা কোনোটাই ইনশিওর করতে পারছি না। সরি। কি বলছো তুমি? এভাবে তাদেরকে আর কতবার কাজের বাহানা দিয়ে ফিরিয়ে দিব আমরা? সান্নিধ্য নিজের খাওয়ায় মনোযোগ দেয়। এক হাতে ফোন নিয়ে স্ক্রুল করতে করতে ঠান্ডাস্বরে জবাব দেয়, জটিল তো তোমরা করছো বাবা। একেবারে না করে দিচ্ছ না কেন? বিয়ে করবে না তুমি? করব। কবে? সামনের ইলেকশনে? না, তার আগেই। তাহলে সমস্যাটা কোথায়? অনেক সমস্যা। নাজনীন বেগম ছেলের গা ছাড়া উত্তর শুনে শব্দ করে চামচ রাখেন প্লেটের মধ্যে। মুখরেখায় কাঠিন্যে ভাব এনে সুধান, সমস্যাটা বলো। এভাবে এড়িয়ে যাও কেন বারে বারে? কালকে রাজ্জাক ভাই আসলে আমি কি বলবো সেটা বলে দাও। বলবে সান্নিধ্য বিয়ে করবে না আপনার মেয়েকে। নাজনীন বেগমের চেহারায় ভয়ঙ্কর দুর্বিষহ নেমে আসে। রাজ্জাক সাহেব সম্পর্কে তার আপন চাচাতো ভাই। তাদের একমাত্র কন্যা অন্বেষার সঙ্গে সান্নিধ্যের বিয়ের কথা চলছে প্রায় 1 বছর যাবৎ। কিন্তু এমপি সাহেবের সময়ের করা হিসেবে কোনোভাবেই তা এগিয়ে নিতে সক্ষম হচ্ছে না দুই পরিবারের সদস্যরা। আম্মা আপনি প্লিজ শান্ত হন, আমি দেখছি। তিথি শাশুড়ি মা কে বুঝো দিয়ে সান্নিধ্যের উদ্দেশ্য কথা ছুটতেই বিচ্ছু তাসিন পোকা সমৃদ্ধ দাঁত খুলে বলে, ইও সানি, প্লিজ বিয়ে করো। তাহলে আমি 1 মাস ছুটি নিতে পারবো স্কুল থেকে। আর বাসার মিসকে বলবো 2 মাস আসবেন না। তিথি আহত দৃষ্টিতে ছেলের দিকে তাকায়। এগিয়ে এসে বোলের অর্ধেক সবজি তাসিনের প্লেটে ঢেলে দিয়ে বলে, এটা তোমার পানিশমেন্ট বেশি কথা বলার জন্য। পুরোটা শেষ না করা পর্যন্ত উঠতে পারবা না। বাবা। এই ছেলে চুপ। বাবাকে ডেকে লাভ নেই। বাবা ফেরেনি। এই বেবি মানকি চুপ। আমি কথা বলছি না, তুই এত কথা বলিস কেন? একদম চুপচাপ সবজি শেষ কর। ফু মনি। চিৎকার করে লাভ নেই। নাজনীন বেগম চেয়ার হতে উঠে দাঁড়ান। মুখে আধার ঘনিয়ে রেখে থমথমে গলায় বলেন, বৌমা তোমার দেবরকে বলে দাও স্পষ্ট করে কথা বলতে। রাজ্জাক ভাইয়ের সামনে আমাকে যেন ছোট হতে না হয়। আর তার উপস্থিতিটা আমি কাম্য করছি। আশা করি কথাটা রাখবে। সান্নিধ্য পানি খেয়ে উঠে দাঁড়ায়। তিথির কথার মাঝে থামিয়ে দিয়ে বলে, আমি এখানেই আছি ভাবি। আলাদা করে বলতে হবে না। সময় পেলে অবশ্যই দেখা করার চেষ্টা করব। সানজিকে চোখের ইশারায় উপরে আসতে বলে সান্নিধ্য চলে যায় নিজ কক্ষে। নাজনীন বেগম ছেলের দায়সারা গোছের ভাব দেখে স্বামীর মুখোমুখি এসে দাঁড়ান। রাগান্বিত স্বরে বলেন, আপনি কেন ছেলেকে বুঝাচ্ছেন না? এভাবে কতদিন? ভাগ্য ভালো রাজ্জাক ভাই ভালো মানুষ জন্য এখনো কিছু বলছে না। অন্য কেউ হলে এতদিন দফারফা করে ফেলত। আপনার ছেলে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে সবাইকে। ওর কাজের প্রেশার তো দেখতেই পারছ। এমপি হওয়া মুখের কথা নয় যে দায়িত্বে বসলাম, অর্ডার দিলাম, কাজ হয়ে গেল।
রাজনৈতিক হালচাল কঠিন ব্যাপার। আমজনতার মন রক্ষা করে চলতে যেমন মাথা খাটাতে হয় সেরকম গায়ের শক্তি ব্যয় করতে হয়। তো থাকুন এই রাজনীতি নিয়ে। ছেলের ভবিষ্যৎ এটাতেই পড়ে থাকুক। তার সংসার জীবনে পা রাখতে হবে না। বৌমা দাদুভাইকে ঘরে নিয়ে যাও। জি বাবা। শাহজাহান সাহেব খাওয়া শেষে টিস্যু দ্বারা হাত মুছে নেন। চোখে চশমা পরে ভারী গলায় বলেন, এত উত্তেজিত হবে না নাজনীন। ছেলেকে বুঝাও তোমরা। তুমি আছো, তিথি আছে, সরফারাজ আছে। আপনি বাবা হয়ে ছেলেকে বুঝাবেন না? আমি ওর অবস্থাটা বুঝতে পারছি জন্য জোর করতে পারছি না। নিজেও একসময় ওর জায়গায় ছিলাম। তো আপনি বিয়ে করেননি, সংসার করছেন না? আমি রাজনীতিতে অপরিপক্ক থাকাকালে বিয়ে করছিলাম। যাই হোক, কথা বাড়িও না। আমি যতটুকু বুঝানোর বুঝাবো। কালকে যেহেতু বলেছে সময় বের করার চেষ্টা করবে, তো শিউর দেখা করবে। শুনুন, আমি কিন্তু কোনোভাবেই ওর অগ্রাহ্যতা গ্রহণ করব না। সাথে আমার ভাইকে খালি হাতে ফিরিয়ে দিলে সেটাও কিন্তু বরদাস্ত করব না। জোর করছো কেন? সান্নিধ্য না চাইলে পারবে ওকে এই বিয়েতে রাজি করাতে? নাজনীন বেগম নিজ ঘরে পা বাড়াতে বাড়াতে বলেন, রাজি হতেই হবে। শাহজাহান সাহেব দীর্ঘ শ্বাস ফেলেন। ছেলের মাও যেমন, ছেলেও তার সেরকম। ভাগ্য ভালো বড় ছেলেটা একটু ঠান্ডা মেজাজি হয়েছে। ওটাও গরম হলে এই বাড়িতে সবসময় আগুনের শিখা ঝরত। পুরনো আইন এবং বাজেট দুটোই বাতিল হবে। নতুন করে প্রণয়ন কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা হয়েছে। সামনের মাসে বিল পাশ করার নোটিশ যাবে, সেদিকে খেয়াল রাখবে। ভাইয়া। সান্নিধ্য পিছু ঘুরে সানজিকে একটু অপেক্ষা করার নির্দেশ দেয়। একান্ত সচিব আরহামের সঙ্গে চলে তার কিছুক্ষণ আলাপচারিতা। সামনের মাসে সম্ভবত জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মাঝে নতুন বিল উত্থাপন, নির্দিষ্ট সংখ্যক বাজেট পাস কার্যকর নিয়ে কাজ করতে হবে। সঠিক হিসাব এবং সরকারের কাছে জবাবদিহিতার জন্য তাই সুনির্দিষ্ট ধারায় গোছানো হচ্ছে ফাইল। কিছুক্ষণের জায়গায় প্রায় ৮-৯ মিনিটে কথা শেষ করে সান্নিধ্য বেলকনি ছেড়ে রুমে আসে। সিঙ্গেল সোফটায় গা এলিয়ে স্থির হয়ে বসে বোনের সামনে। আমার কিছু ইনফরমেশন লাগবে। আমি বুঝতে পারছি না ভাইয়া, তোর আসলে হয়েছেটা কি? এত ঘন ঘন ডাক পড়ছে কেন আমার তোর ঘরে? ঘন ঘন কোথায়, 2বার ডেকেছি মাত্র। আগে তো তোর ঘরের ত্রিসীমানায় আসতে পর্যন্ত দিতি না, আর এখন সাদরে আমন্ত্রণ জানাস। হয়েছেটা কি খুলে বল। সান্নিধ্য পায়ের উপর পাতুলে থুতনির নিচে হাত রাখে। স্থির চাহনিতে শীতল স্বরে বলে, তোর কোন ফ্রেন্ড চুয়েটের সিভিল ডিপার্টমেন্টে পড়ে? আমার ফ্রেন্ড? হ্যাঁ, ওই তো তাকোয়া। কিন্তু কেন? সানজির সন্দেহমাখা চোখে তাকানো দেখে সান্নিধ্য ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে বলে, আমার ইনফরমেশন লাগবে। হেল্প করতে বল ওকে। ঝেড়ে কাশুন এমপি সাহেব। আমি আপনার ক্লায়েন্ট নয় যে পেঁচিয়ে কথা বলতে হবে। আর আপনার চোখ মুখ ভাবসাব বেশ পরিবর্তন লাগছে। প্রেমে পড়েছেন নাকি? মনে হচ্ছে। ছি, এই বুড়াকালে? ছেলে মানুষ কখনো বুড়া হয় না। 80 বছরেও 4টা বিয়ে করার সক্ষমতা রাখে। তোর মধ্যে সেটারই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। বাই দা ওয়ে, মেয়েটাকে? নাম কি? মেয়েটা একটা মেয়ে, এইটুকু জানি। নাম জানি না। সানজি চোয়াল ঝুলায়। অবাক চোখে তাকিয়ে বলে, আর কিছু নয়? চুয়েটের সিভিল ডিপার্টমেন্ট পড়ে। প্রথম বর্ষ। ভাইয়া, তোর কাজকর্ম তো দেখছি খুবই কাঁচা। একটা মেয়ের প্রেমে পড়লি অথচ তার নাম জানিস না? শুধুমাত্র দেখেই প্রেমে পড়েছিস? সান্নিধ্য সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। মনের দৃশ্যপটে ভাসিয়ে তোলে আজকে সন্ধ্যায় দেখা সেই অপরূপা সবুজবিথিকে, যাকে দেখে তার বুকের বাপাশে স্পন্দন স্বাভাবিকতা ছেড়ে হয়ে উঠেছিল উত্তাল। যার হাসি,
যার এক ঝলক দৃষ্টিতে সে নিজেকে প্রমাণ করেছিল এই নারীর কাছে সে অতিশয় তুচ্ছ ফুটবল হৃদয়ের মানুষ মাত্র, যে কিনা অবলীলায় বশ করে ফেলেছে বৃষ্টিমেদুর সন্ধ্যায় তাকে। আমার একদিনের মধ্যে মেয়ের নামসহ ফুল ডিটেইলস চাই সানজি। মেয়ে তো আমাদের জুনিয়র। তোর ভাবি। সানজি বসা ছেড়ে উঠে দাঁড়ায়, হতাশা মাখা কণ্ঠে বলে, বাট এমপি সাহেব আমার ভাবি হওয়ার জন্য তো আরেকজন লাইন ধরে আছে। তাকে কি করবেন? সান্নিধ্য চোখ খুলে উপরপানে দৃষ্টি রেখে শান্ত কণ্ঠ বলে, আমার নতুন একটা ঘর তৈরি করতে হবে। আর ঘর তৈরি কাঠামোর জন্য অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার দরকার। সুতরাং এর বাহিরে আমি যাচ্ছি না। আল্লাহ এমপি সাহেব, আপনি তো পুরোই প্রেমিক পুরুষের খাতায় নাম লিখিয়েছেন। এত মুখে খই ফুটছে, অন্য সময় তো মুখ টিপেও কথা বের হয় না। কবিতা আবৃত্তি করি কি মুখ বন্ধ রেখে? সানজি একের পর এক বিস্ময় দিশেহারা হয়ে যায়। চোখ কপালে তুলে বলে, ওরেহ, তার মানে এই অজান্তা বিলাসী যে তোকে বলেছিল কবিতা আবৃত্তি করার কথা? ওহ মাই গড, আমি সেদিন তোর এক্সপ্রেশন দেখেই কিছুটা আন্দাজ করেছিলাম। এই তাহলে কাহিনী? অপমান অপমান। শাট আপ। যেটা কাজ দিয়েছে সেটা কর। 2000 টাকা নগদ টিপস চাই। কাজ শেষে। সানজি দুহাত কোমরে চেপে শুল চোখে তাকায় সান্নিধ্যের দিকে। মুখ বাঁকিয়ে বলে, মোটেও না। রাজনীতি যারা করে তাদের মুখের কথা বিশ্বাস করা মানা। সংবিধানে লেখা আছে না নতুন যোগ হবে। সান্নিধ্য পকেট হতে ওয়ালেট বের করে দুটো চকচকে 1000 টাকার নোট বের করে। সাঞ্জরি দিকে বাড়িয়ে বলে, নির্ভরযোগ্য তথ্য চাই। কিছু উল্ট পালট হলে 3000 টাকা তোর থেকে কাটা হবে। একেই বলে নেতা। লাভ ছাড়া এক পাও নড়ে না। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে আম্মাকে ম্যানেজ করবি কিভাবে? সে তো তার ভাইয়ের মেয়েকে তোর সাথে বিয়ে দিয়েই ছাড়বে। আমার পিয়ে ও বিয়ে করেনি। ভাবছি এটার সাথে ওটার কানেক্ট করে দিব। বোমা ফাটবে ভাইয়া। আম্মা মামারা সবাই তবদা খেয়ে যাবে। সান্নিধ্য হাত বাড়িয়ে দু একটা ফাইল হাতে নিয়ে দেখতে দেখতে কপাল কুঁচকায়। সানজির দিকে দৃষ্টি না রেখেই বলে, তুই তো খাবি না। এটাই শুক্রিয়া কর। আর একটা কথা বলবি তো 4000 টাকা। সানজি সরু চোখে তাকিয়ে মুখ ঝামটা মেরে বের হয় কক্ষ হতে। যাওয়া পথে বলতে বলতে যায়, বড় ভাইয়াকে গরম গরম নিউজ সার্ভ করব আগে, তারপরে ওখান থেকে 1000 টাকা না খসালে আমার ব্যবসায় লাল বাতি। পরের দিন সকাল 11টা, চুয়েট ক্যাম্পাস। কাফেটেরিয়া হতে টুকটাক গল্প করতে করতে বের হয় শেহরিন রিতমা। আজকে মাত্র দুটো ক্লাস ছিল তাদের, যেটা কিনা মিনিট 20 আগেই সমাপ্তি ঘটেছে। আর এই ফাঁকে ঢু মারতে এসেছিল একটু ক্যাফেটেরিয়াতে। আধ গরম খিচুড়ি আর ডিম ভাজি খেয়ে দুজনে ক্ষুধা পেটকে করেছে স্তিমিত। বৃহস্পতিবারের এই দিনটা ভীষণ আরামদায়ক লাগে শেহরিনের কাছে। কোনো অতিরিক্ত চাপ থাকে না। ল্যাব ক্লাস থাকে না। শুধুমাত্র দুটো ক্লাস। অতঃপর শান্তি। যেখানে খুশি যেতে পারো। যেহেতু সময় মিলেছে, তাই আজকে দুজনের যাত্রা হবে ক্যাম্পাস ছেড়ে ভিন্ন জায়গায়। ঝকঝকে দিনের উজ্জ্বলতায় সঙ্গিনী পেয়ে মুখরেখায় আজ বেশ লাবণ্যময় দুটি ছড়াচ্ছে শেহরিনের। অবশ্য এটা বিশেষ কিছু নয়, চারপাশের প্রকৃতি সুন্দর হলে মানুষগুলোকেও বোধহয় সুন্দর লাগে দেখতে। তোমার আমেরিকা না গেলে হয় না রিতমা? দেশেই থাকো না? নিউ ইয়র্ক কি চট্টগ্রামের চেয়ে বেশি সুন্দর? রিতমা শেহরিনের হাতের আঙুলের মাঝে নিজের আঙুলগুলো বসিয়ে মৃদু হাসে। এই মেয়েটাকে যত দেখে তত সে অবাক হয়। মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো করে কথা বলে, অকপটে আবদার করে বসে। কি করি বলো? সব রেডি হয়ে গিয়েছে। না গিয়েও তো উপায় নেই। তবে আগে যদি জানতাম আমার এরকম একটা সুইট বেস্ট ফ্রেন্ড হবে তাহলে বাবাকে বলতাম, বাবা প্লিজ অ্যাপ্লাই করো না, আমি যাব না বিদেশ ফিদেশে। হু হু, তোমরা সবাই পচা।
আমার ডলি বুবুও যাওয়ার আগে এসব বলে চলে যায়। শেহরিনের পাশে কেউ থাকে না। মন খারাপ করছো? মন খারাপ নয়, তবে এই মুহূর্তগুলোর সাথে তোমাকে ভীষণ মিস করব। ঋতমা শেহরিনের আঙুল টেনে মুখে হাসি লেপটে বলে, আমরা প্রত্যেকদিন ভিডিও কলে কথা বলবো। দুজনের কথা শেয়ার করব, ঠিক আছে? তবুও যেতেই হবে তোমাকে। সো সরি মাই কিউটি বিউটি। পুকুর পাড়ের রোড ধরে হেঁটে আসা জন গুল্ম লতিকা রমণীর দুঃখ কাল্লগ্নে পিছন হতে ডাক আসে বেশ জোর গলায়। জনেই এক যোগে পাশ ফিরে চায়। গোলাকার পুকুরের অপর পাশে শান পাতানো জারুল গাছের নিচে জমানো আড্ডা হতে ডাক এসেছে তাদের। জন রমণী হাত দিয়ে ইশারা করে তাদের কাছে আসতে। শেহরিন ঋতমা মুখ চাওয়াচাওয়ি করে একে অপরে। আধার ঘনিয়ে আসা মুখরেখায় নিস্তেজস্বরে বলে, সিনিয়র, র‍্যাগ দিবে হয়তো। সেদিনই তো খেলাম। আবার? চলো যাই আগে, দেরি হলে আবার ঝামেলা করবে। কোনো প্রকার সময় ব্যয় না করে জনে সরাসরি চলে যায় জারুল গাছের নিচে। চারজন মেয়ে জন ছেলেকে দেখে কিছুটা ঘাবড়ে যায় শেহরিন ঋতমা। র‍্যাগের ভয়টা প্রথম বর্ষের স্টুডেন্টদের কাছে বেশ আতঙ্কের। ক্যাম্পাসে হাঁটা চলার সময় সবসময় আত্মা হাতে নিয়ে চলতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। বসো এখানে। শেহরিন ঋতমা এক বাক্য বসে পড়ে তাদের সঙ্গে ঘাসের মাঝে। তাকওয়া সানজির চোখের ইশারায় শেহরিনকে দেখিয়ে ঠোঁট টিপে হাসে আড়ালে। সিভিল? জি আপু। তোমাদের জনের মাঝে শেহরিনকে? শেহরিন চোখ তুলে তাকায়। তাকওয়ার দিকে ভয়ার্ত মুখরেখায় বলে, আমি শেহরিন। পুরো নাম? সাবরিনা শেহরিন অনিভা। বাসা কোথায়? ঢাকায়। হলে উঠেছ? না, মামার বাসায় থাকি। সানজি তাকওয়ার হাতে হাত রেখে তাকে থামায়। নিজে আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে বলে, মামার বাসা কোথায়? খুলশীতে। তোমার মামার নাম কি? কি করেন? একাধারে প্রশ্ন করা দেখে শেহরিন কিছুটা অবাক দৃষ্টিতে তাকায়। ঋতমাকে রেখে শুধুমাত্র তাকে এত প্রশ্ন করার বিষয়টা বোধগম্য হয় না। মনে হচ্ছে যেন সে চাকরির ভাইভা দিতে এসেছে। জি, মামার নাম শফিউল আলম। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। গুড। এনিওয়ে, আমি সানজি। সানজির অকপটে হাত বাড়ানো সঙ্গে মুখে স্বতঃস্ফূর্ত হাসি দেখে শেহরিন আরও এক ধাপ অবাক হয়। তবে মুখরেখায় তা প্রকাশ করে না। বাড়ানো হাতে হাত রেখে সশ্রদ্ধায় কুশলাদি করে। আমি কিন্তু তোমাদের ভার্সিটির অতিথি। অতিথি? হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অকমন্য ছাত্রী আমি। তোমাকে দেখতে এসেছে। আসাদের মুখ ফসকে কথায় সানজি চোখ বড় বড় করে তাকায়। অন্যদিকে তাকওয়া পরিস্থিতি সামাল দিতে বলে, আরে ধুর বন্ধু, আমার এসেছে সবার খোঁজ নিতে। তোমরা কি র‍্যাগ খেয়েছ? শেহরিন ঋতমা ভীত চোখে তাকিয়ে বলে, জি আপু। আজ যদি আমরা র‍্যাগ দেই ভয় পাবে? এক্ষেত্রে দুজনের হতে আসা না কোনো প্রত্যুত্তর। তাকওয়াসহ উপস্থিত সবাই মিটমিট করে হাসে জনের মুখরেখা দেখে। অতঃপর গলার স্বর টেনে বলে, গান পারো জনে? মোটামুটি। কখনো কোনো প্রোগ্রামে গেয়েছ? আমার গাওয়া হয়নি। শেহরিন গেয়েছে। শেহরিন ঋতমার দিকে চোখ পাকিয়ে তাকায়, মাথা নিচু করে। ঋতমার তা নজর আসতেই শেহরিনের হাতে হাত রেখে চোখের পাতায় আশ্বস্ত করে গোপনে। পলাশ গিটারের সুর তোলো। আমরা এখন শেহরিনের কণ্ঠে গান শুনব। আপু, নো আর্গুমেন্ট। তুমি লাস্ট প্রোগ্রামে কোন গানটা গিয়েছিলে? শেহরিন দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। সে প্রফেশনালি কখনো গান শিখেনি। নিজে নিজেই যা গাইত সেটা দিয়েই কলেজে থাকাকালীন লাস্ট কালচারাল প্রোগ্রামে গান গিয়েছিল। কিন্তু গানটা ছিল তাদের হতে চুজ করা। যদিও ব্যক্তিগতভাবে গানটা তার পছন্দের তালিকাতেই ছিল।
স্কুল কলেজ জীবনে ক্লাসরুম বসে বেশ কয়েকবার গেয়েছে সে। বকুল ফুল। দারুণ, একদম জমে যাবে। শুরু করো। পলাশ রেডি। সানজি শেহরিনকে উৎসাহ দিয়ে ফোনটা বের করে নেয় সন্তর্পণে। ভিডিও অপশনে গিয়ে প্রস্তুত রাখে নিজের আঙুলের ক্রিয়াচালন। ঋতমা শেহরিনকে আশ্বস্ত করতেই শেহরিন লম্বা শ্বাস টেনে গলার স্বর পরিষ্কার করে নেয়। গিটারে সুর উঠতেই মাথা নিচু রেখে ঘাসের দিকে দৃষ্টি নিবন্ধ রাখে। পাতলা ঠোঁট ভেদ করে ভেসে আসে। শালুক ফুলের লাজ নাই। রাইতে শালুক ফোটেল। রাইতে শালুক ফোটে। যার সনে যার ভালোবাসা। যার সনে যার ভালোবাসা। সেই তো মজা লুটেল। বকুল ফুল। বকুল ফুল। সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 2 শাওন ও ভাদর মাসে। জামাই আদর করেল। জামাই আদর করে। ইচ্ছে জামাই করব আদর। ইচ্ছে জামাই করব আদর। দানা তো নাই ঘরেল। বকুল ফুল। বকুল ফুল। সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 2 আমার জামাই ধান বায়। হরিণডাঙ্গার মাঠে লো। হরিণডাঙ্গার মাঠে। সোনা দেহে ঘাম ঝরে। সোনা দেহে ঘাম ঝরে। দেইখা পরাণ ফাটেল। বকুল ফুল। বকুল ফুল। সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 2 একসঙ্গে 4-5 জনের হাতে বেজে উঠে করতালি। শেহরিন গান গাওয়া শেষে নাজুক চোখে তাকিয়ে দেখে সবার মুখের অভিব্যক্তি। এত সুন্দর গান গাও তুমি মেয়ে। আমি তো একদম সুরের তালে হারিয়ে গিয়েছিলাম। অপূর্ব কণ্ঠ তোমার শেহরিন। ধন্যবাদ আপু। প্রফেশনালি নিলে কিন্তু মন্দ হতো না। শেহরিন নরম হাসে। ভীতসন্ত্রস্ত হয়ে বলে, ইচ্ছে নেই আপু। তাকওয়াসহ উপস্থিত সবাই শেহরিনের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত হতেই টুক করে সবার মাঝ হতে উঠে দাঁড়ায় সানজি। কিছুটা দূরে গিয়ে তার রেকর্ড করা ভিডিও পাঠিয়ে দেয় সদ্য প্রেমের জলে ডুব দেওয়া এমপি মহোদয়কে। অতঃপর কল লাগায় তাকে। মুখে হাত দিয়ে ফিসফিস কণ্ঠে বলে, হ্যালো ভাইয়া, একটা দারুণ জিনিস পাঠিয়েছি তোর হোয়াটসঅ্যাপে। চেক কর তাড়াতাড়ি। আর আমার বোনাসটা রেডি রাখিস। বাই। সান্নিধ্য কেটে যাওয়া কলের দিকে তাকিয়ে ভ্রুদয় বাঁকা করে। অতঃপর সময় পরখ করে নেয় একবার। 12টার সময় তার মিটিং রয়েছে। এখন বাজে 11:55। অনিচ্ছা সত্ত্বেও হোয়াটসঅ্যাপে প্রবেশ করে সে। সানজির পাঠানো ভিডিওটাতে হাতের আঙুলে ট্যাপ করা মাত্র তার চোখ বরাবরের ন্যায় স্থির হয়ে যায়। সঙ্গে সঙ্গে বন্ধ করে সে। কিছু সেকেন্ড সময় নিয়ে কল লাগায় সরাসরি আরহামকে। মিটিং 15 মিনিট পরে শুরু হবে। কিন্তু স্যার উনারা তো একদম রেডি। আমি রেডি নই। ওকে স্যার। 15 মিনিটের মাঝে কাউকে অ্যালাউ করবে না আমার রুমে। শিওর স্যার। শেহরিনের মুখরেখা এক ঝলক দেখতেই সান্নিধ্যের কালকের মতো অস্থিরতা শুরু হয় ভিতরে। নিজেকে ধাতস্থ করতে সে এসির পাওয়ার বাড়িয়ে দেয়। চেয়ার ছেড়ে উঠে সরাসরি উইন্ডোর সাথে লাগোয়া সোফায় গিয়ে বসে। অতঃপর ফোনখানা চোখের সামনে তুলে ভিডিওটা ফের চালু করে। 5 মিনিট 17 সেকেন্ড। একদম বরফ শীতল পানির ন্যায় জমে যায় সান্নিধ্য। অনুভব করে শেহরিনের শ্রুতিমধুর কণ্ঠে গাওয়া গান। বিশেষ করে শেষ খণ্ডে আমার জামাই শব্দটা তর বুকে সরাসরি ধনুক থেকে ছোড়া ধারালো ফলার ন্যায় লাগে। একবার নয়, দুবার নয়, পরপর 3 বার গানটা শুনে সে একদম ফোন বন্ধ করে ফেলে। এক হাতে চুলে টেনে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে শীতল স্বরে বলে, এই মেয়েটা নির্ঘাত আমাকে পাগল বানিয়ে ছাড়বে। চলবে।